হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন রে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা নেটফ্লিক্সে এই ফ্রাইডেতে রিলিজ করে গেছে। তো তোমরা হয়তো জানো যে এই ওয়েব সিরিজটার মধ্যে 4টে সত্যজিৎ রায় শর্ট স্টোরিজ এখানে দেখানো হয়েছে এবং 4টে গল্পের মধ্যে কিন্তু 3টে ডিরেক্টর এখানে কাজ করেছে, যার মধ্যে সৃজিত মুখার্জি 2টো গল্পে কাজ করেছে, আরেকটা আছে বসনওয়ালা, আরেকটা গল্পে আছে অভিষেক চৌবে। তো বিশেষত আমি এই ওয়েব সিরিজটা রিলিজ হওয়ার পর আমি ফেসবুকে দেখছিলাম যে অনেক জায়গায় অনেকে অনেক রকম মন্তব্য করছে। সেটা হচ্ছে যে এই ওয়েব সিরিজটার মধ্যে যেভাবে গল্পগুলোকে পোর্ট্রে করা হয়েছে, যেভাবে গল্পগুলোকে দেখানো হয়েছে, এবং এই ওয়েব সিরিজটার মধ্যে নাকি অনেক কিছু নিউডিটি আছে, অনেক কিছু স্ল্যাং ওয়ার্ড ইউজ করা হয়েছে, যেগুলো নাকি গল্পটার সাথে সেইভাবে ম্যাচ করছে না। তো আমি তোমাদেরকে ফার্স্টে আগে এইটুকু বলে রাখি যে তোমরা যদি ওয়েব সিরিজটা ভালো করে দেখো, এখানে কিন্তু স্টার্টিংয়েই দেওয়া থাকে বেসড অন সত্যজিৎ রায় শর্ট স্টোরিজ। তার মানে বোঝাচ্ছে যে গল্পগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বেসড অন সত্যজিৎ রায় যে গল্পগুলো লেখা হয়েছে সেখান থেকে তোলা হয়েছে। এক্স্যাক্ট কিন্তু সেম টু সেম কপি নেই, থিমটা তোলা হয়েছে এবং সেটা আজকালকার দিনের সাথে মাথায় রেখে কিন্তু স্ক্রিন প্লেটা সেইভাবে লেখা হয়েছে, যদিও বা প্লটটা কিন্তু অলমোস্ট সেম। তো তার জন্য আমার মনে হয় না এখানে সেরকম কিছু প্রতিবাদ বা সেরকম কিছু ফেসবুকে প্যারাগ্রাফ লেখার আছে, কারণ সব কিছু কিন্তু একদম হুবহু কপি করা যায় না। গল্প আর ফিল্ম কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। গল্পে তোমরা যেটা পড়ো, ফিল্মে কিন্তু এক্স্যাক্টলি সেম টু সেম সেরকম কিন্তু দেখানো সম্ভব হয় না। তাহলে তো বলা যেতে পারে যে ফেলুদা আমরা এখন অবধি যে ফিল্মগুলো দেখেছি, গল্পে যেভাবে জিনিসগুলো আমরা পড়তাম আর ফিল্মে যেগুলো দেখতাম তার মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র আলাদা থাকতো। ইভেন সত্যজিৎ রায়ও কিন্তু যে গল্পগুলো থেকে যে ফিল্মে বানাতেন সেগুলো কিন্তু অনেকটা চেঞ্জেস কিন্তু তিনি ফিল্মে করতেন। তো আমার এটাই কিন্তু বক্তব্য ছিল, যেটা আমি কারেন্ট এতদিন ধরে ফেসবুকে দেখছিলাম, অনেকে অনেক কিছু পোস্ট করছিল, তো সেটা দেখে আমার বক্তব্য ছিল। তো এবার যদি ওয়েব সিরিজটা নিয়ে কথা বলি, এবং এই 4টে গল্পের মধ্যে কিন্তু সত্যজিৎ রায়কে বেশ ভালোভাবে এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে, প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা মানে শটে, এবং অনেক অনেক জায়গাতে কিন্তু তোমরা দেখতে পাবে সত্যজিৎ রায় গল্প থেকে বা ফিল্ম থেকে কিন্তু অনেক কিছু জিনিস এখানে রেফারেন্স নেওয়া হয়েছে। 4টেই গল্পে কিন্তু ডিরেক্টর নিজের মতো করে নিজের পয়েন্ট অফ ভিউ রেখে কিন্তু তারা কিন্তু সত্যজিৎ রায়কে এখানে ট্রিবিউটটা দিয়েছে। তো ফার্স্ট যে ফিল্মটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ফরগেট মি নট, যেখানে আমরা আলি ফেজালকে দেখতে পাচ্ছি। তিনি এখানে ইপসিত ক্যারেক্টারটা প্লে করছে, যাকে বলা হয় ম্যান উইথ দ্য মেমোরি অফ কম্পিউটার। সে এখানে মানে সব কিছু মনে রাখতে পারে, মেমোরিজগুলো তিনি অ্যাজ এ ডিজিট এখানে রিমেম্বার করেন। কিন্তু একটা এখানে ঘটনা হবে যার জন্য কিন্তু তার মানে স্মৃতিটা রীতিমতো তার সাথে একটা চ্যালেঞ্জিং পার্ট হয়ে দাঁড়াবে, কারণ সেই মেমোরিটা তার মনে পড়বে না, এবং সেই মেমোরিটা মনে করার জন্যে কিন্তু তিনি অনেক রকম প্রচেষ্টা করবে, এবং যার জন্য কিন্তু তার লাইফটা খুব বাজেভাবে এফেক্ট হয়ে যাবে। তো আলটিমেটলি তার মেমোরিজটা মনে পড়ে কিনা বা এরকম সত্যিই তার সাথে কিছু ঘটনা ঘটেছিল কিনা সেটা জানতে গেলে তোমাদেরকে এই এপিসোড 1টা দেখতে হবে। এবং এই এপিসোডটার মধ্যে কিন্তু সৃজিত মুখার্জি নিজের যে ক্যামেরা ওয়ার্ক, যেগুলো তোমরা বাংলা ফিল্ম দেখলে বুঝতে পারবে, সেগুলো সেই ছাপগুলো কিন্তু এই এপিসোডটার মধ্যে রাখা হয়েছে। তবে সবচেয়ে যেটা আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে এখানে ক্লাইম্যাক্সটা যেভাবে শর্ট করা হয়েছে, মানে প্রত্যেকটা ঘরের মধ্যে যেভাবে সিকোয়েন্স ওয়াইজ এখানে নিয়ে গিয়ে তোমাকে ক্লাইম্যাক্সটি রিভিল করবে, সেই পার্টটা কিন্তু আমার দারুণ লেগেছিলো। এখানে কিন্তু ক্যামেরার কাজটা নিখুঁতভাবে করা হয়েছে, এবং সাথে সাথে আলি ফেজালের কিন্তু দুর্দান্ত অ্যাক্টিং তোমরা এখানে দেখতে পাবে। শ্বেতা বাসু প্রসাদ এবং অনিন্দিতা বসু আছে, তো প্রত্যেকে কিন্তু দারুণ এখানে অ্যাক্টিংটা করেছে। স্পেশালি শ্বেতা বাসু প্রসাদ লাস্টে তিনি যে ক্লাইম্যাক্সে যেভাবে মানে অ্যাক্টিংটা করবেন, যেভাবে রিভিলটা করবেন, ওই শটটা কিন্তু আমার দারুণ লেগেছিলো। তো লাস্টের মোটামুটি 10-15 মিনিট পার্টটা কিন্তু একদম মাস্টারপিস ছিল, যেভাবে সেট আপটা করেছিল, যেভাবে ডিরেকশনটা করেছে, এডিটিংটা করেছে, এবং ক্লাইম্যাক্সে যেভাবে রিভিল করবে দর্শকদের সামনে, সেটা কিন্তু আমার ঘ্যামা লেগেছে। তো এখানে কিন্তু সৃজিত মুখার্জি তার ছাপটা কিন্তু দারুণভাবে তুলেছেন। সেকেন্ড যে এপিসোডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেহরুপিয়া। তো বেহরুপিয়া দেখে আমি জানি তোমরা এটাও বলবে যে যারা যারা বিঞ্চিতা দেখেছো তাদের অলমোস্ট কিন্তু সেটাই মনে পড়বে, কারণ এখানে একটা মেকআপ আর্টিস্টের লাইফ নিয়ে কথা হয়েছে। তো এই এপিসোডটার মধ্যে এটুকু বলতে চেয়েছে যে তোমাদের যেরকম দেখতে, তোমাদের যেরকম রূপ, যেরকম লুক, এবং তোমরা যে কাজটা করছো সেটা নিয়ে আমার মনে হয় খুশি থাকা উচিত। অন্যদেরকে কপি করে বা অন্যদের কাজটা বা নিজে এমন কিছু কাজ করলে যার জন্য অন্যদের দোষ পড়লো, এটা করলে কিন্তু কর্মা কিন্তু ঘুরে ফিরে তোমার কাছে আসবেই। এই জিনিসটা, এই সোশ্যাল মেসেজটা দেখে যেটা আমার মনে হলো, তো কে কে মেননের কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালো ছিল, যদিও বা আমার এখানে মনে হয় তিনি আরেকটু হয়তো এক্সপ্লোর করতে পারতেন, তার ক্যারেক্টারটা হয়তো আরেকটু ভালোভাবে ডেভেলপ করা যেত। এই এপিসোডটা কিন্তু আমার একটু উইক লেগেছিল, যেহেতু আমি বিঞ্চিতা দেখেছি, তো অলমোস্ট আমার মাথায় সবসময় তখন ওই জিনিসটা কিন্তু ঘুরছিল, যার জন্য এই এপিসোডটা কিন্তু ফার্স্ট এপিসোডটার মতো অতটাও আমার ভালো লাগেনি। তো আমার মনে হয় এখানে আরেকটু যদি ভালোভাবে স্ক্রিন প্লেটা করা হতো বা আরেকটু যদি ক্যারেক্টারটাকে আরও স্কোপ দেওয়া হতো, তাহলে মনে হয় আরও বেশি বেটার হতো।
নেক্সট যে এপিসোডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গামা কিউ হে বারপা, যেটা এই গোটা 4টে এপিসোডের মধ্যে শ্রেষ্ঠ এবং সবসময় বেস্ট থাকবে, যেটা ডিরেক্টর হচ্ছে অভিষেক চৌবে। এই এপিসোডটা কেন স্পেশাল সেটা হচ্ছে এই এপিসোডে দুটো পাওয়ার প্যাক পারফর্মার আছে, একটা হচ্ছে মনোজ বাজপেয়ী, একটা হচ্ছে গজরাজ রাও। এই এপিসোডটা এমনভাবে এখানে দেখানো হয়েছে এবং এমন ভিজুয়াল ট্রিটমেন্ট তোমরা পাবে যেটা বলার মতো না, এবং আই কান্ট ইভেন এক্সপ্লেন ইট প্রপারলি যে আমার কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছিল যখন আমি এই স্পেশালি এপিসোডটা দেখছিলাম। তো আমি তোমাদেরকে আগে অলওয়েজ রেকমেন্ড করবো যে এই সিরিজটা যদি দেখতে বসো সবসময় আগে এপিসোড 3টাই দেখবে, হাঙ্গামা কিউ হে বারপা। এই এপিসোডটা তোমরা আগে দেখবে, ইট উইল বি আ ট্রিট টু ওয়াচ। মানে মনোজ বাজপেয়ী একটা মিউজিশিয়ান যে কাওয়ালি করে, শেরো শায়েরি করে, এরকম পারফরমেন্স করে বেড়ান। তো ট্রেনে জার্নিতে তার সাথে গজরাজ রাওয়ের দেখা হবে, যে হচ্ছে একটা নিউজ রিপোর্টার। তো তাদের জার্নিটার যখন শুরু হবে তারা দুজনকে দেখার পর তাদের একটা রিয়েলাইজেশন আসবে যে এরা আগে হয়তো কাউকে দেখেছে। তো মনোজ বাজপেয়ীর এখানে মনে পড়বে যে কবে কোথায় কীভাবে গজরাজ রাওর সাথে দেখা হয়েছে, এবং তখন কিন্তু একটা ইনসিডেন্ট ঘটেছিল, যে ইনসিডেন্টটা কিন্তু মনোজ বাজপেয়ীর মনে ছিল, কিন্তু গজরাজ রাও কিন্তু তাকে দেখার পর সেই ঘটনাটা মনে পড়ছিল না। এবং এখানে একটা ঘড়ি ইন্টিগ্রাল পার্ট আছে। তো লাস্ট অবধি কী হলো, তাদের আদৌ দুজনের মনে পড়লো কিনা, বা ওই ঘড়িটা কি খেল দেখালো এন্ড অবধি, তো সেটা জানতে গেলে কিন্তু তোমাদের এখানে এই এপিসোডটা দেখতে হবে। এবং এখানেও কিন্তু অভিষেক চৌবে সত্যজিৎ রায়কে একটা ট্রিবিউট দিয়েছে এন্ডিংয়ে, কিন্তু তোমরা সেটা দেখলে ভালো করে রেলেভেন্স পাবে। বাট যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ক্যামেরার কাজটা। ট্রেন থেকে ডাইরেক্টলি নেক্সট শটে চলে যাচ্ছে থিয়েটারে, আবার থিয়েটার থেকে নেক্সট শটে চলে যাচ্ছে তোমার ট্রেনে, আবার ওখান থেকে পাস্টে চলে যাচ্ছে। মানে এত সুন্দরভাবে এখানে ডিরেক্টর ক্যামেরার কাজটা করেছে, এত সুন্দরভাবে সেটগুলো চেঞ্জ করেছে যে তোমাদের এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত হবে, এবং তোমরা যে ফিলটা পাবে এই এপিসোডটা দেখার সময় সেটা বলার মতো না। আমার মনে হয় পুরো এই সিরিজটার মধ্যে দিস ইজ দ্য বেস্ট এপিসোড আই হ্যাভ সিন। তো ক্যামেরার কাজটা এত নিখুঁতভাবে এখানে করা হয়েছে, মুভমেন্টটা এত ভালোভাবে করা হয়েছে যে আই এম প্রিটি মাচ ইমপ্রেস উইথ দ্যাট। তো আমার এই এপিসোডটা সবচেয়ে বেশি বেস্ট লেগেছে। নেক্সট যে এপিসোডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পটলাইট, যেটা হর্ষবর্ধন কাপুর আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা নায়কের রেলেভেন্সও দেওয়া হয়েছে। হর্ষবর্ধন কাপুর একটা উঠতি অ্যাক্টর, যে একটা হোটেলে যাবে একটা সিনেমার ফার্স্ট মুহূর্ত শট নেওয়ার জন্য, এবং সেখানে দিদিকা দরবার এখানে একজন একটা মহিলা আসবে যার একটা আলাদা রিলিজিয়াস আছে। তো সে আসার পর হর্ষবর্ধন কাপুরের ওপর থেকে যে স্পটলাইটটা, যে ফ্রেমটা ছিল, সবার যে দৃষ্টি আকর্ষণ ছিল সেটাও ছড়ে গিয়ে দিদিকা দরবারের উপর চলে যাবে। তো এটাই হর্ষবর্ধন কাপুরের একটা মানে প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে, এবং সে জানতে চাইছিল যে কী আছে ওই দিদির মধ্যে যার জন্য তাকে কেউ পাতা দিচ্ছে না। তো এই জিনিসটাই তিনি জানার জন্য অনেক রকম চেষ্টা করবেন। তো আলটিমেটলি তিনি জানতে পারবেন কিনা বা জানার পর কি হবে সেটা জানতে গেলেই তোমাদের এই এপিসোডটা দেখতে হবে। তো এই এপিসোডটা আমার একটু উইক লেগেছে বিকজ অফ এটা রান টাইমটা প্রচণ্ড বেশি ছিল, 1 ঘন্টা 3 মিনিটের মতো। যদিও বা আমার মনে হয় যে 10-15 মিনিট যদি কেটে দিত তাহলে আরও বেশি হয়তো বেটার হতো, কারণ মিডিলে গিয়ে একটু আমার স্ট্রেচেবল লেগেছে, একটু স্ক্রিন প্লেটা বোরিং টাইপ লেগেছে। তো ওভারঅল আমার এই এপিসোডটাও কিন্তু খারাপ লাগেনি, বাট 4টে এপিসোডের মধ্যে যদি কম্পেয়ার করি আমার সেকেন্ড এপিসোডটা একটু বেশি উইক লেগেছে, কারণ প্লটটা অলমোস্ট আমার সেমই লাগছিল, যদিও বা ক্লাইম্যাক্সটা অনেক ডিফারেন্ট ছিল। লাস্টের চমকটা সিরিয়াসলি বেশ আনপ্রেডিক্টেবল ছিল যদিও বা। তো আমি যে এক্সপেকটেশনস নিয়ে দেখতে বসেছিলাম আমার কিন্তু ওভারঅল ভালো ফুলফিল হয়েছে, এবং আমি সিরিয়াসলি এই 4টে এপিসোড 4 ঘন্টা কিন্তু দারুণভাবে এনজয় করেছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ওয়েব সিরিজটা কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।